আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আমি বলি। এই যে ডক্টর ইউনূস সাহেব, দেখেন, শেখ হাসিনা 15 বছরে এখন পর্যন্ত আমরা পাইলাম না, শুনতেছি এখনো, তখনো শুনছি, এখন পর্যন্ত আমি পাইলাম না বা উনি ইউনূস সাহেব দেখাইতে পারলো না ডকুমেন্টস যে এই একটা ব্যাংক নিছে বা একটা বাড়ি নিছে বা যে এখান থেকে এত কোটি টাকা নিছে শেখ হাসিনা। এই 1 বছরে আমরা তন্ন তন্ন করে খুঁজছি, উনি যে ফেরেশতা এটা আমি বলতেছি না, কিন্তু কথা হইলো কি, এখন তো আমি বলতেই পারি যে উনি 100 বিলিয়ন নিয়ে গেছে, কিন্তু আমরা তো দেখাইতে পারতেছি না কি কি, তাহলে এই কথার তো কোনো ভ্যালু নাই। আচ্ছা, কথাটা আমি কেন বলতেছি, কথাটা বুঝছেন? আমি খুঁজতেছি তো যে শেখ হাসিনা কোনখান থেকে কত টাকা নিচ্ছে, ঠিক আছে, পাইতেছি না। অর্থাৎ আমি বলছি না শেখ হাসিনা ফেরেশতা, আমি বলতে চাই এটা যদি খাইয়া থাকে সবার কথা মতো, তাও সমাজে সতর্ক ভাবে কিছু যদি কইরা থাকে, করতেও পারে, কিন্তু আমরা তো পাচ্ছি না। হয়তো আমরা যে মারতেছি যে ওখান থেকে নিচে এত বিলিয়ন, ওখান থেকে এত বিলিয়ন, কিন্তু কোনো তথ্য দিতে পারতেছি না। যেমন আমি বলি, তাহলে শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট, এটা বক্তব্য না আমাদের সবার বক্তব্য তো এখন এটাই। সবার বলতে বাংলাদেশের সব মানুষের না, ডক্টর ইউনূসের বক্তব্যই। উনি বলতেছে এমন কাজ করে দিয়ে যাব যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট না আসে, আর যদি আমি সংস্কারটা করে দিয়ে যাই যাতে ফ্যাসিস্ট আবার না জন্ম নেয়, ফ্যাসিস্ট না আসতে হয়, এমন কাজ উনি করে দিবে। আমাকে সময় দেন আপনারা আরো, না হলে তো আবার ওই লাভ ওই কত আবার আসবে। আমি তাজ্জব হয়ে গেলাম। আচ্ছা ভাই, কাগজ আর কলম যদি 7 সাগরের জল কালি করা যায়, পৃথিবীর সমস্ত বাস কলম করা যায়, তারপর যদি আপনি এটিতে লেখেন, কাগজে লিখবেন, তো ফ্যাসিবাদ ঠেকানো যাবে? যিনি ক্ষমতা দখল করবে উনি তো এসে প্রথমে লাথি দিয়ে, আমি এই যে স্বর্ণ দিয়ে বাধাই করে দিলেন ইউনূস সাহেব ফ্যাসিবাদ ঠেকানোর জন্য। যিনি ক্ষমতায় আসবে উনি তো প্রথমেই ওটা লাথি দিয়ে ফালাই দিব। এটা তো আল্লাহর কোরআন না, আল্লাহর কোরআন। বাংলাদেশের যে সংবিধান, সেইখানে আছে অবৈধভাবে ক্ষমতা দখল করলে কেউ খেতে হবে সাজা, মৃত্যুদণ্ড। তাহলে উনি সংস্কার কইরা, তাহলে শেখ হাসিনা কি ক্ষমতায় থাকতে পারছে? পারে নাই। আচ্ছা, তাহলে যারা ক্ষমতা নিচ্ছে, তাহলে সংবিধান বিরোধী কাজ করছি না আমরা? আমরা যারা এটা করছি, ডক্টর ইউনূস সহ, সংবিধান লঙ্ঘন করছে না ওনারা? তাহলে তো সংবিধানে লেখা আছে মৃত্যুদণ্ড, তাহলে এখন ওনাদের আইনের শাসন দেশে প্রতিষ্ঠা করতে গেলে তো ওনাদের ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওনাদের ওই তাজুলটা দিয়ে ঘোষণা করতে হবে যে আমাদের মৃত্যুদণ্ড, সংবিধান মোতাবেক আমাদের মৃত্যুদণ্ড হয়েছে। আচ্ছা, যদি সংবিধান মানেন, তাহলে বাবা তুমি কি সংস্কার করবা? এটা লেখা আছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, আর উপরে আপনি কি লিখবেন? কি লিখবেন ফ্যাসিবাদ ঠেকানোর জন্য? আর কি লিখবেন আপনি এখানে? একটা বুদ্ধি আছে, যেহেতু আপনার এই চ্যানেলে বলছি, তাহলে ওনার কান পর্যন্ত যাইতে পারে, এটা নিতেও পারে। চীনের যে প্রাচীর আছে, চীনের ওইরকম একটা প্রাচীর দিতে হবে চারিদিক দিয়ে উঁচু করে অনেক, তারপরে এর উপরে অস্ত্র, বিমান, আকাশের জন্য আবার ওখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিলে পারে। ফ্যাসিবাদ তো আছে হলো ইন্ডিয়ায়, তারা আসতে পারবে না। বাংলাদেশে তো কোনো ফ্যাসিবাদ নাই, আমরা সব ফেরেশতা, সব ভালো মানুষ। তারপর আমি কয়েকটা পয়েন্ট বলি। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট একটু শুনেন। ডক্টর ইউনূসের 666 কোটি টাকা হাইকোর্টের রায়, এনবিআর এর রায়, এনবিআর আপিলও করছে, সবখানে হেরে গেছে। 666 কোটি টাকা ওনার দিতে হবে। যেই উনি ক্ষমতায় আসলো, ওই বিচারপতি যে রায় দিছিল, ডক্টর ইউনূস নোবেল পাওয়া একটুখানি কথা না, ওই বিচারপতিকে বলছে তোমরা রায় দিছিলা, তোমরা এখন লেখো যে আমরা এটা প্রত্যাহার করলাম। লগে লগে প্রত্যাহার করে 666 কোটি টাকা গেছে। শুনেন, শ্রমিকদের মামলা ছিল ওনার নামে 220টা শ্রমিকদের। কোথায় কবে মামলাগুলো উঠছে আপনি জানেন?
বাদী সব জান নিয়ে কে কোরআন দিয়ে পালিয়ে গেছে গা, আর মামলার কাগজ সব কোথায় চলে গেছে গা, সব কাফি ওনার সমস্ত মামলা। গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত সরকারের ট্যাক্স দিতে হবে না। গ্রামীণ ব্যাংকের আরো শেয়ার সরকারের অংশ থেকে 10% উনি নিয়ে নিছে। উনি আদম ব্যাপার লাইসেন্স নিচ্ছে, উনি কথাগুলো বলতাম না, দরকার আছে শুনেন, উনি বিশ্ববিদ্যালয় নিচ্ছেন, উনি ওই যে স্টার কি স্টার ওই যে ইন্টারনেটের ওই বিদেশ থেকে নিয়ে আসলো স্টারলিং আমরা চাই না, বিভিন্ন কারণ আছে, ওটা আরেকদিন আলোচনা করবো, উনি ওটা নিয়ে আসছেন। কিন্তু আমি এই কথাটা একটু বলতে চাই, আচ্ছা সারা বিশ্বে এমন কোন নির্লজ্জ রাষ্ট্রপতি আছে আমাকে দেখান, আমি চ্যালেঞ্জ করলাম। I can challenge ডক্টর ইউনূস, ইন্টারিম গভর্নমেন্ট এবং আপনাদের সবাইকে, আমাকে দেখাইতে হবে। কিরকম আমি বলি আপনাকে, খাওয়ারও তো একটা সিস্টেম আছে রে ভাই। এই প্রত্যেকটি ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ওনার 606 কোটি টাকা এইভাবে 1 সেকেন্ডে শেষ করে দিল। কত কিছু নিচ্ছে উনি ডাইরেক্ট ক্ষমতায় বসে প্রকাশ্য, সারা দেশের মানুষ যে জানতে চাচ্ছে যে ব্যাপারটা কি। ওনার তো এই যে বলা উচিত যে দেখো শেখ হাসিনা এই যে 666 কোটি টাকার কথা বলতেছে শেখ হাসিনা, এটা ভুল ছিল। এই যে ডকুমেন্টস আমি গোয়ার ভিতরে মানে গবের ভিতরে GOB মানে একটু মিস্টেক হয়েছে আর কি, একটা ওই ফেসবুকে একটা ওনাদের চ্যানেল আছে গব, আচ্ছা গবের ভিতরে আপনি ছেড়ে দেন যে এই যে শেখ হাসিনা অন্যায় ভাবে 666 কোটি টাকা নিয়েছিল। উনি তো সরিষা পরিমাণ উত্তরও দিতে পারতেছে না, ওটা তো 100% রাইট ছিল। আর ওই টাকা শেখ হাসিনা তো কিছু না, প্রধানমন্ত্রী কি এগুলো করে? এনবিআর করছে। এখন তো জনগণ আমরা বসে গেছি যে না এটা রাইট, নাহলে আপনি তো উত্তর দিবেন যে দেখেন ব্যাপারগুলো আপনি বুঝতেছেন না, ব্যাপারগুলো আমার নামে ফলস মামলা করছে, যেটা বুঝেন দেশবাসী করে নাই তো। দেখেন শেখ হাসিনা ফলস মামলা করতেছে। এখন এটাতে আপনি 666 কোটি টাকা ক্ষমতায় থেকে মাফ করলেন, তাহলে শেখ হাসিনা যে অন্যায় করে এটা করছিল তো সেই ডকুমেন্টসটা একটু দেন আমাদেরকে, চাইতেছি। আমি আরো লাইভে বলছি, এরকম শত শতজন বলতেছে, দেশবাসী জানতে চাইতেছে, উনি কি পারতেছে দিতে? তাইলে ওটা রাইট ছিল। এই জন্য বললাম যে পৃথিবীতে এমন নির্লজ্জ কোন, উনি তো এখন সরকার প্রধানই, আপনি আর একটা দেখান তো। আরে বাবা তুই যদি খাইতে চাস একটু ঘুরে খা, একটু গোপনে খা। তুই আদম ব্যবসার থেকে আবার ওই যে ওয়ালেট ব্যবসার থেকে শুরু করে তুই যে এই 18 কোটি মানুষের সামনে এগুলো লিখেছিস, আর তুই শেখ হাসিনার ফ্যাসিস্ট বলতেছিস। এই দিন না, দিন আরো আছে, এই দিনের নিয়ে দেওয়া হবে সেই দিনের কাছে। কে নিবে? শেখ হাসিনা নিবে? তাহলে আমরা কি কচু ক্ষেত্রে রাজনীতি করি? আমরা কি মরে গেছি? আপনি এখন ক্ষমতায় আছেন, হ্যাঁ ঠিক আছে, আমাকে এটা বলে তো লাভ হবে না যে রয়ের দালাল ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষের লোক যেই এখন এদের অপকর্মের কথা বলবে সেই কিন্তু এখন ভারত এবং শেখ হাসিনার লোক হয়ে যাবে, দালাল হয়ে যাবে লগে লগে। এই যে প্রশ্ন করলাম দালাল, কিন্তু আমাদের 15 বছরের রেকর্ড আছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। আমরা এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার না? আমরা তো স্টেক হোল্ডার। আমাকে কিভাবে আপনি বলবেন যে আমি শেখ হাসিনার দোষর? বলার আগে তো একটা ছবিও দিতে হবে, আপনার একটা বিবৃতিও দেখাইতে হবে 15 বছর শেখ হাসিনার কোন সুবিধাভোগী নাকি তাদের সাথে আমাদের একটা ছবি আছে, আপনি দেখান। নাই, আমি স্টেক হোল্ডার, আমার তো জিজ্ঞেস করা রাইট। আমি এই দেশের জনগণ, আমার তো এখন লজ্জা করতেছে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে। কেন আন্দোলন করলাম? আপনি রাষ্ট্র ক্ষমতায় বসা হাইরে আল্লাহ রে, একটা মানুষের তো সামান্যতম লজ্জাও থাকে। এরশাদ ক্ষমতায় ছিল, বেগম জিয়া ক্ষমতায় ছিল, শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল। দেখলাম তো একটা যে ওপেন একেবারে এইভাবে ব্যবসা বাণিজ্য সব নিজের নামে এইভাবে নিয়ে নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী 2 কোটি টাকার জন্য জেল খাটছে। আইন তো এরকমই জিনিস। তাহলে এই হলো ডক্টর ইউনূস। কথাগুলো করা লাগতেছে শুনতে,
আবার ভালো, দেখবেন ভালো, ভোট ভালো বাহিনী লাগছে। আবার অনেকেই গালাগালি করব কি করে জানেন, যে ছোট মুখে এত বড় কথা, ওর জুতা টানার যোগ্যতা নাই, অনেক কমেন্টস পাইছি আমি এই কয়েকদিনে। ওই বোকা আচ্ছা, আমি চোদাগো কি বলি, আমি ঈশ্বর ভাই আমি বলি, ওই জি বোকা জি জি চোদাগো জি উদ্দেশ্যে জি। বলি, আরে বেটা বোকা চোদা, জুতা বহন করার জন্য তো তোরাই আছিস, ওখানে তার ভ্যাকান্সি নাই। কিন্তু আমরা মুখ যতই ছোট হোক এই দেশের একজন নাগরিক হিসেবে আমরা কখনোই কাউকে বড় মনে করি না। আমার চাইতে বড় কে বাংলাদেশে আছে? এই বেটা কে, কে সেই লোকটা কে? একটা সিস্টেমে দেশ চলতেছে, বিভিন্ন জন বিভিন্ন পদে জনগণ নির্বাচন করে পাঠাইতেছে, যখন যাকে আমরা পাঠাইতেছি সে যাইতেছে। এটা কি তার বাপের মসনদ? পরে কিছু বলা যাবে না? তার বাপের জমিদারি হইলে না আমরা ওই ওর আশপাশেই যাব না। রাষ্ট্রের এখন এমন একটা অবস্থা যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতেও লজ্জা লাগতেছে। আর কি ধরনের আরো কিছু কথা দেখেন এখানে এসে যায়। বাংলাদেশটাকে এই ডাক্তার মোহাম্মদ ইউনূস, মানে কি ওই দেশটার নাম তালেবান, তালেবানি একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্ব অলরেডি পরিচয় করা শেষ। আচ্ছা দেখেন কয়দিন আগে উনি বিদেশে গেল আমেরিকায়, উনি সাক্ষাৎকার দিচ্ছে খুব সুন্দর ভাবে, ইংরেজিতে বলবো না বাংলায় বলবো, ওটা তো ভালো করে শুনে মুখস্থ হয়ে গেছে আমার। বাংলায় বলেন। We want made it law. Why India make joke? Explain. I am no bearded man. মানে আমার মুখে তো দাড়ি নাই, আমার মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, ভারত থেকে অপপ্রচার চালাচ্ছে যে আমি তালেবান জঙ্গি, জঙ্গি নেতা আমি। কথাটা বুঝছেন? ও ওখানে বলতেছে। আচ্ছা ওই সাংবাদিকটা একটু ভুল করছে যে আপনি তো সাথেই তালেবান নেতা নিয়ে আসছেন। আন্তর্জাতিক বিশ্ব, ওরে বাপরে বাপ, সারা বিশ্বের নজর তখন আমেরিকায়। সেই একটা মঞ্চে উনি এনসিপির দুইজন নিয়ে গেছে, আরো ছিল, যাই হোক, যারা ডাক্তার আর হলো ওই যে আমাদের আক্তার। আচ্ছা তার নানির বয়সী একজন ইন্টারন্যাশনাল ফিগার হাত বাড়াইছে, উনি হাত সরাই নিল। ওই মহিলাটা অবাক হয়ে গেছে, বুকে উঠেছে, উঠা সরা হয়েছে, হাত সরাই নিয়ে বুকে নিয়ে এসে। কেন? আরে ভারতও দেখলাম তালেবান নেতা তো একটা মেয়ের কাছে কেস নিল, এটা ভিডিও আছে আমি দেখছি, নিল। না আপনি তো সাথে নিয়ে গেছেন তালেবানের বাপ, আর আপনাকে যে প্রশ্ন ভারত বলতেছেন ভারত, কিন্তু আমরাও তো বলতেছি তাই। মানে এনসিপির এই কার্যক্রমটা, আচ্ছা তারপরে ঠিক আছে তাদের চরিত্র যদি ওই রকম হইতো, উনি তো ইসলামী শরিয়া মোতাবেক চলবে, ভালো কথা। উনি তো লগে নিয়ে গেছে একজন বেগানা নারী ডাক্তার, যারা শ্রদ্ধা রেখে বলছি আমি, যারা আবার হ্যান্ডশেক করলো, তো কিভাবে করলো? ওদের নেতাই তো হ্যান্ডশেক করে না, তাসিন যারা হ্যান্ডশেক করবে, তাসিন যারা সব পুরুষের সাথে হ্যান্ডশেক করছে, ডক্টর ইউনূস যারা সাথে হ্যান্ডশেক করতেছে, কিন্তু ওই সারা বিশ্ব। আচ্ছা আরেকটা কথা আমি বলি, না বললে হবে না, এরা কতটুকু মুমিন আর আমরা কোন খপ্পরে দেশটা পড়ছি এখন। শোনেন, একটা ভিডিও পাইলাম, যে আমি এমন ভাবে ওই ভিডিওটা ব্লক দিলাম যাতে আমার সামনে আর না আসে। শেখ হাসিনার পতনে আমি বলছি না এটা ওই আক্তার সাহেবের বচন, আমি এমন খুশি হয়েছি নববিবাহিত বধূর সাথে সঙ্গম করার পরে বীর্য আউটের সময় যে তৃপ্তি, আমি সেই রকম অনুভূতি পেয়েছি। আচ্ছা বলেন তো, এটা কোনো ভাই ইসলামিক নেতার বক্তব্য হইতে পারে? এক নাম্বার, দুই কোন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ছাত্রর বক্তব্য হইতে পারে? নাম্বার তিন, যে লোকটা একটা সমাজে বসবাস করে, এখানে তার বাপ মা ভাই বোন শ্বশুর শাশুড়ি বা ছোট ভাই ব্রাদার আছে, এই কথাটা একটা মানুষ একটা রাজনীতিবিদ বলতে পারে? তাহলে আমরা কাদের খপ্পরে পড়ছি? উনি তো তালেবান সাথে করে নিয়ে গেছে, তোরে তালেবান প্রশ্ন করবে না? তাহলে আমি বলছি কেন, আরে ভাই আমাদের তো লাগে
এই যে বিশ্ব দরবারে এটা 180টা দেশের মানুষই দেখছে, এবং এটা নিয়ে অনেক প্রতিবেদনও হয়েছে যে বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে যিনি আসছিলেন উনি একজন তালেবান পন্থী নেতা বা তার চাইতে বড় কিছু। এটা হলো এনসিপির কার্যক্রম। আচ্ছা, এবার আরো একটু বলি, ডক্টর ইউনূস সাহেবকে এখানে রাখে এনসিপির দিকে একটু সামনে যাই, না গেলে তো হয় না। গণ অধিকারের তারেক তখন আমার কাছেও ফোন দিছিল আর কি, অনেকেই এই ব্যাপারটা নিয়ে। উকিল, তার ছেলের মাথা ফাটছিল ওই আন্দোলনে, জুলাই যোদ্ধা, সে নিজেও জুলাই আন্দোলনের লাল নেত্রী। এখন পিপি হওয়ার জন্য ওই এনসিবির কাছে গেছে, আক্তার কাছে গেছে, সবার দরখাস্ত নিতেছে কারে কারে পিপি করব। সেই মহিলার কাছ থেকে চাইছে 50 লক্ষ। মহিলা ফেরত এসে তারেকের এখানে কান্দাকাটি করতেছে। আমি তো ওপেন বলতেছি, ডাইরেক্ট, এটা সবাই জানি আমরা, তখন আমরা তদবিরও করছি। তখন তারেকে করলো কি, আইন উপদেষ্টা নজরুলের কাছে ওনারা নিয়ে যে বললো যে এই ব্যাপারে ওনার ছেলেও আঘাত পাইছিল, উনি নেত্রী, এই 50 লাখ চাইতেছে, স্যার এটা একটু করে দেন। যাক, নজরুল সাহেব ওটা ফিরিয়ে পিপি দিয়ে দিছে। বারবার ফোন দেওয়াতে এই আক্তার সাহেবকে 1 লাখ টাকা পাঠিয়েছে ওই পিপি। তাহলে এখন এই যে এনসিপি তোমরা যে আসছ, যারা বিপ্লবী, যারা অভ্যুত্থান করে, যারা রক্ত দিতে যায়, সামনের সারিতে যায়, তারা দেশের জন্য যায়। কিন্তু তোমরা যদি মনে করো যে ভোলা লালমোহনের একটা চর জাগছিল, সেটা লড়াই করে আমরা দখল করছি, এখন এটা হলো আমাদের, তাহলে বিষয়টা ভিন্ন হয়ে গেল না? তোমরা এই যে 1 বছরে এটা কিভাবে মাইনে নিব এদেশের মানুষ? তোমরা সরকারটা নির্বাচিত হয়ে যাক, তারপর রাস্তায় বের হইও তোমরা। আমি তো 40 বছর ধরে রাজনীতি করি, জনগণ যে তোমাদেরকে কোন চোখে দেখতেছে। তুমি ছেলে একটা ডিম দিয়ে ভাত খেতে পারো নাই, 5ই আগস্টের পরে তুমি 400 গাড়ি নিয়ে তুমি দৌড়াইতেছো। আরে একটা দুইটা বলে তো আপনার টাইম দিতে পারবেন না আমারে। এনসিপির এই যে কার্যক্রম, ছেলেপিলে গুলার, তাদের সবার বিরুদ্ধে কোটি কোটি, শত কোটি টাকার অভিযোগ চারিদিক থেকে। ওই 10 লাখ আনতে যে ধরা পড়তেছে, আর একজনের কাছে 50 লাখ আনতে যে রাইতের বেলা ধরা পড়তেছে। রাখেন, 80 লাখ টাকা দিয়ে সচিব নিয়োগ হতেছে, গাজীপুরে নিয়োগ হয়েছে অনেক কোটি টাকা দিয়ে, এমন গুলো বলো। এখন ওপেন সিক্রেট কোন বিপ্লবী এই কাজ করে? কোন বিপ্লবীরা? তোমরা নিজেকে বিপ্লবী দাবি করবা কিভাবে? কিন্তু এখন আমি বলি আপনাকে যে তাহলে বিগত আমলে, শেখ হাসিনার আমলে, বিএনপির আমলে বা জাতীয় পার্টির আমলে এই লেনদেনটা হইতো, আমরা শুনতাম, দেখতাম না। আর এরা দিয়ে যে ভাই ডাইরেক্ট লেনদেন করতেছে, এটা কি হলো? তাহলে তোমরা যে নিজেদেরকে বিপ্লবী দাবি করতেছ, তো তোমরা তো সবাই শত শত কোটি টাকা মালিক হয়ে গেছো। তোমরাও তো ওই ডক্টর ইউনূসের শিষ্য, উনি যেমন পিছনে খাওয়া পছন্দ করে না, তোমরাও তো ভাই সবাই বাড়ি করতেছো, বিয়ে করতেছো, যে দামি দামি গাড়িতে চলতেছো, 30-40 হাজার টাকা দামের পাঞ্জাবের রাজকীয় জীবন যাপন করতেছো। এটি তো সারা দেশবাসী তো দেখতেছে। তুমি চাইলে আর ওই আগের সরকারের ফ্যাসিস্ট আমরা এখন বলবো কিভাবে? আর তোমরা, হ্যাঁ তোমরা বলো, তোমরা ক্ষমতায় আছো, তোমরা বলো, কিন্তু তোমরা কি দেখতেছো যে ওই ফ্যাসিস্টের চাইতে বড় ফ্যাসিস্ট তোমরা হয়ে গেছো? এদেশের মানুষের জীবন দিছে, আমরা যে লড়াই করছি, এখন আমরা তো লজ্জাই বলতে পারতেছি না ফ্যাসিস্ট। কিভাবে বলবো ফ্যাসিস্ট? তোমরা এগুলো কি করতেছো? তোমরা যে রাতারাতি সবাই বাড়ি গাড়ির মালিক হইয়া, আমাদের একটু সুযোগ দিবেন, মুখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বলেন বলেন বলেন, বলতে লাগলে তো আমার অনেক আসে। আপনার তো থামানো যাচ্ছে না। আপনি আমাদের এই যে জুলাই সনদটা এত উৎসব মুখর পরিবেশে হলো সংসদ ভবনের সামনে, তো এটা নিয়ে কিছু বলবেন না? এটা তো খুব খুশি, এবং ব্যান্ড পার্টি বাজিয়ে সকাল থেকে মারামারি হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ব্যান্ড পার্টি বাজিয়ে আল্লাহ রহমত, বৃষ্টি পড়েছে, বৃষ্টির মধ্যে সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি, এই সুন্দর পরিবেশে উনি একটা সনদ স্বাক্ষর করেছেন। এই সম্পর্কে আপনি একটু বলেন না, একটু আপনার কি তথ্য আছে আপনার কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর কথা একটা মনে করে দিচ্ছেন। এই কথাটা প্রথমেই একটা টাচ দিছিলাম। ওনারা
জুলাই সনদটা বা সুরক্ষাটা যদি স্বর্ণ, ধরেন 1000 মণ স্বর্ণ দিয়া এই সুরক্ষা দিল বা এই আইনটা তৈরি করলো, আমি কিন্তু আগেই বলে গেছি। না একটু বলছেন আপনি, একটু এক্সপ্লেইন আমি করতে আবার হবে বলতেছি, একটু। টোটাল জি, জিনিসটাই জি, আমি বলতেছি আপনাকে একটা একটা করে, জি। যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে সুন্দর একটা ইন্ডিমিনিটি অধ্যাদেশ দেওয়া হয়েছিল যে এই হত্যাকারীদের কোন প্রকার বিচার এই বাংলাদেশ নয় পৃথিবীর কেউ করতে পারবে না, এবং তাদেরকে পুরস্কার দেওয়া হইল। সেটা কি আছে এখন ভাই? নাই। আচ্ছা, তাহলে আপনি এই যে ভেজাল গুজাল বাঁধেই আপনি যেটি লিখছেন এখানে, কপিটা আমার কাছে আছে, সংগ্রহ করছি, এখন আমি আপনাকে জিনিসটা একটু ভাঙিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। বাংলাদেশে 302 ধারা, 4 ধারা, 7 ধারায় কাউকে মারা হত্যা করার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। এখন প্রতিদিনই মাদ্রাসায় শিশু বলাৎকার হইতেছে, মাদ্রাসায় ছাত্রী বলাৎকার হইতেছে, আর পাবলিকও সারা দেশেই ধর্ষণ হইতেছে। আমি কাউরে বাদ রেখে বলতেছি না, হইতেছে, দেখেন খুন হইতেছে। এই দুইটারই শাস্তি হলো মৃত্যুদণ্ড বাংলাদেশে। তাহলে তো আইন তো আছে, তুমি নতুন করে সংবিধান করিয়া এখানে কি লিখবা? তাহলে বন্ধ করতে হবে কোনটা আমি বলে দিই। এখন সবখানে আমাদের দেশে এটা রেওয়াজ, ধরেন আপনি রাগ হয়েছেন একজনে মারবেন, শালা ওরে মারলে কত লাখ টাকা দেবো রে, কত দেব, আমি বাজেট করে নাই তো। অনেকক্ষণ করার পরে কি করব? পুলিশে দিব, এমপি রে দিব, না হলে পিপি রে দিব, শেষে কোর্টে যা দিব। এই যে পাগলামি ওনারা যে সংস্কার করতেছে এত বছর ধরে, বাংলাদেশে যে আইন আছে, যে সংবিধান আছে, এটা দিয়ে সারা বিশ্ব শাসন করা যায়। আমি চ্যালেঞ্জ করলাম, সারা বিশ্ব শাসন করা যাবে, সব আইন আছে এখানে। কিন্তু দেশের মানুষ হলো চোর। কারা? তোমার তো হাত দিতে হবে সেই জায়গাতে, হাতটা তো দিতে হবে সেই জায়গাতে যে যাতে একটা খুন হলে কেউ টাকার বিনিময়ে তাকে হেল্প না করে, পরের দিন খুন বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই যে বড় বড় দুর্নীতি ঘুষখোর যেগুলো আছে, ওনারা যে করছে, এটা তো ভাই আবার আমাকে আর একটা প্যাচে ফেলে দিলেন এই কথাগুলো যে বলবো। এখন শুনেন, ঘটনা হলো কি, বাঘ এসে তোমাদের খেয়ে ফেলবে, বাঘ মানে ফেসিবাদ এসে খেয়ে ফেলবে, আমি এমন করে দিয়ে যাবো যাতে তোমাদের অন্তত খেতে না পারে, এই ব্যবস্থা আমি করে দিচ্ছি, আমাকে একটু সময় দিতে হবে তোমাদের। আরে বেটা, এইসব ধন ফোন আমরা কি কম বুঝি? তোমরা তো বাংলাদেশের কেউ না। বাংলাদেশের জনগণের সাথে তার কোন সম্পর্ক আছে? এই যে ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক আছে? নাই। বা উনার যে কয়টা এনজিওর লোক এখন নিয়ে এখানে বসাইছে, এরা বাংলাদেশের কেউ? আচ্ছা, তাইলে ওনারা এই যে এত বড় বড় কিছু লিখতেছে ওখানে, আর বয়ান দিতেছে খালি যে ফ্যাসিবাদ আইসা পড়বে, আর সংস্কার একেবারে কমপ্লিট করে দিয়ে তারপরে দাও, আমাকে একটু সময় দাও, না হলে তো আবার দুর্নীতি চলে আসবে ভাই। তারা বলতেছে কেন? তারা কিছু সময় তারা আগাইতেছে, আর শেষ পর্যন্ত চেষ্টা করবে আর কতদিন থাকা যায়, আর এই সময়টার মধ্যে তারা তাদের আখের গুছিয়ে নিতেছে, আর তাদের নিজ নিজ ঠিকানায় পাচার করতেছে। একদম সহজ হিসাব ভাই, এই কাগজের, এটা আল কোরআন না, এই কাগজের কোনো মূল্য নাই। এই যে 1 বছর ধরে যে সমস্ত রাজনৈতিক লোকদেরকে নিয়ে বসছে ওখানে, এরা তো সব ধন্য হয়ে গেছে, অনেক তদবির করেও অনেকে গেছে ওখানে। কেন? রাজ দরবারে যে বসতে পারছে, ওখানে বিএনপি জামাত ছাড়া আর কারো তো ওখানে যে বসার যোগ্যতা নাই, এবং আমি চ্যালেঞ্জ করলাম একটা মেম্বার হওয়ারও যোগ্যতা নাই ওনারা। আমি চ্যালেঞ্জ করলাম, ওখানে যারা গেছিল বিএনপি ছাড়া জামাত ছাড়া যারা আছে গেছে, যত শত শত দল, একটা মেম্বার 300 ভোটে যে হইতে পারবো না, তারা জাতির ভাগ্য ওখানে নির্ধারণ করতেছে। কিভাবে? 1 বছর ধরে তারা 5 স্টার হোটেলের খানা খাইতেছে ওখানে যে।
সকালে ধপধপে সাদা কাপড় চোপড় পরে সেন্ট মেরে ওখানে যে ঢুকে যাচ্ছে, যা বলতেছে সব শুনতেছে। কে বলতেছে? আলী রিয়াজ সব বলতেছে। কি লিখলেন, কি করলেন, কি আইন করলেন, ক্ষমতায় যাইব বিএনপি, ওনারা এটা সংসদে বৈধতা দিল না। এই 1 বছর ধরে যে শত শত হাজার কোটি টাকা আপনারা খরচ করিয়া আমেরিকা, লন্ডন, ইউরোপ থেকে নিয়ে সেইটি বানাই দিলেন, আমাকে দিয়ে গেলেন, বিএনপি যা করল এটা পাস হবে না সংসদে, ওটা হচ্ছে শেষ। তাহলে যাদের এটা পাস করার ক্ষমতা তারাই তো ভাই সংশোধনীটা করব, তারা সংশোধনীটা করবো। কিন্তু এখানে কিছু মতলব বাজে এগুলো করছে ভাই, এটা টিকবো না, এটা ওই বিএনপি এটা পাসও করবো না, 1। আর 2 নম্বরে আমি আপনাকে বলে দিই, পাস করলেও কিছু আসে যায় না। এই যে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা আইন দিতেছে, অনেকে আরো বেশি করে চেয়েছে। বাইরে যে ব্যক্তি ক্ষমতা দখল করব বা জনগণ যখন আবার অভ্যুত্থান করব, যদি তোমার লগে না বনে জনগণের, বা যদি একটা কুয়ো হয়, তারা তোমার ওই সুরক্ষা আইনে কি আছে এটি দেখার টাইম থাকবো না। কাজে এগুলো হলো এক ধরনের পাগলামি ছাড়া কিছুই না, কিছুই না। ওইটা আমি পড়তেও রাজি না, ওটা বলতেই রাজি না। ওনাদের উদ্দেশ্য হাসিল হয়েছে, জনগণকে বুঝাইতেছে তোমাদের বাঘে খেয়ে ফেলবে, তো আমি একটু শক্ত করে দলিল টলিল করে দিয়ে কিছু সময় দাও। আরে এই ফাঁকটার মধ্যে যা যা দরকার করে ওরা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এবার অন্য প্রসঙ্গে একটু যাই। জুলাই সনদ নিয়ে, জুলাই সনদে আমরা জানি জুলাই যোদ্ধারাও জায়গা পায়নি, এনসিপির লোকও আসে নাই, তারা বয়কট করেছে, তারা বলছে এটাতে তারা সাইন করবে না। এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি শুরুতেই বলেছিলেন আমার চাকরিদাতা হইলে ছাত্ররা, সমন্বয়করা। এখন ছাত্ররা তো তাকে প্রত্যাখ্যান করছে, তাহলে এখন কি তার চাকরি আছে? একটু প্লিজ। ছাত্ররা তো তাকে প্রত্যাখ্যান করে নাই। হ্যাঁ, ছাত্ররা ওই ডক্টর ইউনূস প্রত্যাখ্যান করে নাই তো। না না, ওই যে এনসিপি সাইন করে নাকি? সাইন করে নাই, যাই না, আমরা এটা মানি না। আহারে, ছাত্ররা প্রত্যাখ্যান করে নাই, ডক্টর ইউনূস ছাত্রদের প্রত্যাখ্যান করছে। ডক্টর ইউনূস মাহফুজ আলম রে, আমি বলে দিই বিষয়টা, আসল ঘটনাটা। মাহফুজ আলম রে বানাইলেন মাস্টার মাইন্ড এবং ছাত্রদের বানাইল নিয়োগকর্তা। এখন ওনারাই 1 বছরে ওনার যে আমল নামা যা করছে, অপরাধ, লুটপাট, দুর্নীতি, এখন উনি দেখতেছে যে এখন তো এনসিপি কে আমি কিংস পার্টি বানাইও ক্ষমতায় আনতে পারবো না, প্রশ্নই আসে না। কি করলো? লন্ডনে যে একটা হয়ে গেল, আমি যাই কিছু করবো বাবা, আমাকে একটু সেফ এক্সিট দিয়ে দেন। তাহলে এই সব লোক উনি কি এখন এনসিপি তে গণায় ধরবে? আসল ঘটনা তো এইটাই। একমাত্র আমি বলে দিই, একমাত্র ওই যে নাহিদ, উনি তার ঘরের ভিতরে যাইয়া খবর নিয়ে আসতো। ওনার মনে ব্যথা থাকলে নাহিদরে বলতো যে আমি পদত্যাগ করব, নাহিদ এসে আমাদের জাতিরে জানাইতো স্যারে কিন্তু খেপা, আমি গেছিলাম, উনি পদত্যাগ করে দিবে। ওই গোপালগঞ্জে 54 বছরের এরকম ইতিহাস আছে, একটা রাজনৈতিক দল রক্ষা করার জন্য সেনাবাহিনী, তা আবার কি হয় ওইটা কি গার নাম মনে থাকে না, যার মধ্যে পলায় থাকলে ওই যে আইলো সব এপিসি। উনি তো একটা আশাই ছিল যে ওনাদেরকে ক্ষমতায় আনবে, উনি প্রেসিডেন্টই থাকা যাই থাকে একটা বিশাল ব্যাপার। কিন্তু এখন ওনাদের বাঁচার উপায়টা কি? এখন তো এনসিপি আর ক্ষমতায় আনবে না, তাহলে এনসিপি কে উনি ছুঁড়ে ফেলে দিছে না? তো তাইলে কর্মচারীদের দ্বারা নিয়োগকর্তা প্রত্যাহার বরখাস্ত হয়েছে, নিয়োগকর্তা পরিবর্তন করেছেন। নিয়োগকর্তা বলেছিল যে এটা, আচ্ছা পরিবর্তন করছে, আচ্ছা আচ্ছা, এখন পরিবর্তন করতে বাধ্য। এখন ওনারা যা করছে, এখন ওনাদের দরকার হলো সেফ এক্সিট, যে কথাটা সবাই বলতেছে, নাহিদ সাহেবও বলতেছে, ফ্যাক্টটা তো হলো ওখানেই। আচ্ছা সেফ এক্সিট অর্থ কি? সেফ এক্সিটের বাংলা কি? সেফ এক্সিট মানে হলো বাবা তুমিকে আমি ক্ষমতায় আইনে দিব, হ্যাঁ, আমাকে তুমি সুন্দরভাবে যে দেশে যাইতে চাই, যেখানে যাইতে চাই, আমার টোপলা টপলি সহ সেখানে পাঠাই দিবা। আবার বলে পলায়ন, এটার অর্থ নাকি পলায়ন? পলায়ন আমাদের একটু, তো সেটাই তো বললাম যে নিরাপদে প্রস্থান, বাংলায় হলো নিরাপদে প্রস্থান বা পলায়ন।
বলা এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। তাহলে এখন ডক্টর ইউনূসকে কি সেফ এক্সিট এই ছেলেগুলো দিতে পারবে? দিতে পারবে না। না, না, না। উনি এখন এদেরকে চিনবেই না, চাচা আপন যান বাচ্চা। উনার 84 বছর বয়স, এত ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, কি করবে উনি? এই চিন্তাতে এত গরম গরম কথাবার্তা বললাম। উনি তো বলছে আমার আবার কিছু নেই। নিয়ে যায়, বলতে পারি না। যে গালাগালি আসে আমার ইয়াতে, শোনেন, যে পরিমাণ গালাগালি আমার প্রতিদিন আসে আর থ্রেড আসে, তো এটা আমি এখন অল্প আসলে প্রকাশ করতাম, এখন চেপে গেছি টোটাল। যে উনি কি ওই যে একটা ছেলেকে ধরলো, যে গ্রেপ্তার করলো, এরকম গরম গরম কথা বলতো। কিন্তু আমরা, আপনাকে একটা কথা আজকে বলে দিই ইসমাইল ভাই, এই যে আমি কম পরিচিত কেন মিডিয়ায়, আমাদের একটা নিজস্ব রাজনীতি আছে। বাধ্য হয়ে বামপন্থী কিছু নেতা মিডিয়ায় যায়, কিন্তু আমাদের দর্শনে কিন্তু এটা নাই। আমরা কাজ করি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে নিয়ে আপনাদের চক্ষুর আড়ালে। তাহলে না আমি সংগঠিত করে বিপ্লব করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করব। এই জন্য আমরা এড়ে চলি। তাই বলে আমরা রাজনীতিতেও নতুন আসি নাই, আর আমরা কাউরে ভয় পাই না। এই কারণে যে আমাদের ভিতরে সৎ সাহস আছে, দেখিতে পারবে না তো কেউ যে বিগত সরকারের আমলে বা তার আগের সরকারের আমলে চাইনার সুবিধা নিছি কারো কাছ থেকে। উনি উনার আমলেও বলুক, তাহলে আমরা বলবো না তো কে বলবে? আচ্ছা, তো যাই হোক, আমাদের ইউনূস সাহেব যত চেষ্টা করে, যেভাবেই হোক 8 মাস যাবৎ পরিশ্রম করে, কষ্ট করে, লক্ষ কোটি টাকা খরচ করে জুলাই সনদ বানিয়েছেন। আমাদের মির্জা ফখরুল সাহেব তো স্যালুট দিয়ে এটা সমর্থন জানাইছেন। সো পাস হয়ে গেছে, এটা আমার মনে হয় অসুবিধা হবে না। আচ্ছা, আর কি বলবো, আর কি বলার আছে? এখন এনসিপি যে কথা বলছে, নির্বাচন কমিশন একটু যাই, তারা বলছে ওইটা গণিমতার মাল হিসেবে ভাগ হয়ে গেছে। নির্বাচন কমিশন কিছু অংশ নিছে বিএনপি, কিছু অংশ নিছে জামাত, কিছু অংশ নিছে সেনাবাহিনী, এনসিপির জন্য কিছু রাখেন নাই। এখন আরো 1 ভাগ তো বাকি থাকে, সেই 1 ভাগ তো এনসিপি। 4 ভাগের 1 ভাগ হবে না, 3 ভাগের হিসাব দিল, আর 1 ভাগের হিসাব নাই। তাদেরকে সাপলা না দিলে নাকি এটা একটা বিপর্যয় আর আসতেছে সামনে। এই ব্যাপারে আপনার 2-1 লাইনে কিছু আছে কিনা একটু বলবেন। নির্বাচন কমিশন বলছে দেবে না, আইনে নাই, বিধানে নাই। সময় আছে কয় মিনিট? আর 2-4 মিনিট বলবেন, 4 মিনিট বলবেন। এই রোগেই তো ঘোড়াটা মরছে, ঘোড়াটা মরছে এই রোগেই। একটা সময় ছিল যখন তারা কিংস পার্টি ছিল, ওরা এখন ভুলে যেতেছে কেন যে ওনাদের এখন কোন অবস্থাতেই কোনোখানে, ওখানে না খালি কোনোখানেই ভ্যালু নাই। কারণ মাথার উপর থেকে ছাতা সরে গেছে, আর তারা যে অপকর্ম করছে জনগণ সবচেয়ে দেখতেছে। নির্বাচনের পরে হাইটে দিতে পারবে না রাস্তা দিয়ে ওরা। এখন যে নাহিদ ইসলাম ভাই এটা বলতেছে জামাত নিয়ে গেছে, বিএনপি নিয়ে গেছে, অমুক নিয়ে গেছে, তাইলে তখন আমার এখন এদের পক্ষেই তো বলতে হয়। নিবে তো তারাই, কিন্তু তোমরা তো বলতেছো যে একমাত্র তোমরাই গণঅভ্যুত্থান করছো, তোমরাই সব, কিন্তু তোমরা সব, এই যে বিএনপি তো এটা জানে, ঠিক আছে, বেগম জিয়া বলে দিছে সরকারের লোকের সংঘাতে যেও না। ইউনূসের যা বলেছে, যখন যা বলেছে খালি বলছে ঠিক আছে। তারেক জিয়ারে গালি মারতেছে, টিনের চালে বলতেছে, এটা বলতেছে ঠিক আছে, এটা বলতেছে ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে, এনসিপি মারতেছে সব ঠিক আছে। ওরা খালি বলতেছে তুই নির্বাচনটা দে, সব লিখে রাখতেছি, কে কি কইছস আর কি লিখতেছস, এখানে তোরে দিয়ে পড়াবো, তোর ক্ষমতায় যাবো আমরা, কিন্তু আমাদের নির্বাচনটা হইতে হইব। নির্বাচনটা হয়তো হইব। বিএনপি কে যত যা বলেন, কারণ বিএনপি নিশ্চিত, আমি নিশ্চিত, আপনি নিশ্চিত, নির্বাচনটা হইলেই বিএনপি ক্ষমতায় যাইব। এখন বিএনপি নীতিগত সিদ্ধান্ত হলো এইটা যে এরা যে যা বলতেছে সব লিখে রাখো, মানলে মাইর খাও, মাইরো না বাবা, দরকার হলে হাজার হাজার জন চান্দাবাজ বললে বহিষ্কার করে দাও, তোমরা চুপ করে পড়ে থাকো। আমরা নির্বাচনটা হয়ে গেলে আমি বললাম যারা লেখছে
তাদেরকে দিয়ে এটা পড়াইবো, যেখানে কি কি লেখছিস পর। আচ্ছা। না, ব্যাপক সংস্কার আনছেন আমাদের আলী রিয়াজ সাহেব বলছেন, আর জনগণতন্ত্রী বাংলাদেশ হবে, তারপরে এই যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জনগণের একটা পরিবর্তন হয়েছে না ব্যাপক বাংলাদেশের বুঝলাম, নামে পরিবর্তন। এটাতে লাভ হইব কি? আপনি আবার আপনার কাছ থেকে একটু শুনি, আপনি 2 মিনিট বলেন। লাভের দরকার, লাভের তো প্রয়োজন নেই, টাকা পয়সা খরচ হবে, কিছু টাকা পয়সা ওনারা পাবে। এই যে করতেছে, এটা ইতিহাসে নাম লেখা থাকবে, কলঙ্ক হোক আর শুভ হোক, যেটা ওনাদের নাম লেখা থাকবে। দেশের কিছু টাকা খরচ হবে, উনি দায়িত্ব পালন করছেন, উনি আমেরিকা থেকে এসেছেন, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে না? জনগণতন্ত্রী বাংলাদেশ কত সুন্দর। এগুলো তো আগামীতে এগুলো টিকবে না, একটা আমি তো অনেক আলোচনা করেছি, আবার এডিও টিকবে না। তবে ওনাদের আখের গুছানোর দরকার, ওনারা গুছিয়ে যাইবো, বন্দরটাও দিয়ে যাইবো, আমি এয়ারপোর্টও হয়তো দিয়ে যাইবো, ওইদিকে সেন্ট মার্টিনও হয়তো দিয়ে যাইবো। কারণ তারা আসছে একটা এজেন্ডা নিয়ে বাংলাদেশে। সারা বিশ্বের কোথাও আছে ভাই, আমাদের দেশটা 1 বছর ধরে যারা চালাইতেছে এরা বাংলাদেশের কেউ না। ভারত চালাইছে 15 বছর। আমরা একটু দর্শকের কমেন্ট সেকশনে ভারত চালাইছে, দেখেন যে 4-5 মণ স্বর্ণ ছিল, ইউনুস এটা আত্মসাৎ করার জন্য ম্যাটিকুলাসলি আগুন দিয়েছে। আচ্ছা, তারপরে অনেক কথা বলছেন আপনি, আশিক রিপন, বিএনপি এই আশা হবে না, আবারও আওয়ামী লীগ আসবে, লিখে রাখেন যদি সুষ্ঠু নির্বাচন হয়। আচ্ছা, আমি দর্শকদের মন্তব্য আজকে অত পড়তে পারিনি, আমি আজকে সামাদ সাহেবের বক্তব্য শুনেছি। জি জি, একটা তাহলে আপনি বলেন 1 মিনিট বলেন, 1 মিনিট বলেন। বাংলাদেশে আমি হিসাব করে দেখলাম এখন 6 কোটি লোক আছে আওয়ামী লীগের, 6 কোটি, 18 কোটির মধ্যে 6 কোটি। হাসনাত আব্দুল্লাহ দিনকে এক ভোট চাইতে গেছে, মুরব্বী আর মুখের উপর বলতেছে যে শেখ সাহেব থেকে শুরু করে ভোট দিই, ভোটটা নৌকায় দিও। হাসনাতরে বলতেছে, ভিডিও আছে আমার কাছে, আমার টাইম লাইনে ছাড়ছি আমি। এই 6 কোটি লোকরে বাদ দিয়া এরা কি বোকা স্বর্গে বাস করতেছে? উচিত ছিল কি, এটুকুই বলি যেহেতু সময় নেই, উচিত ছিল যারা অপরাধ করছে তাদের বিচার করা এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া, সব কার্যক্রম, পলিটিক্যাল সব কার্যক্রম করতে দেওয়া। কারণ তারা তো ভাই সংখ্যায় 6 কোটি, আর তুমি যে চিল্লায় বলতেছো ফাঁসিবাদ নিষিদ্ধ করে দিলাম, একটা আসলে 3 জন লোক লাগে। আমি যাচাই করে দেখছি, 1 জন শনাক্তকারী আর 2 জন হলো সমর্থনকারী, 3 জন লোক তো তোমার নাই। সেখানে 6 কোটি লোকের দলকে নিয়ে তুমি কথা বলো কেমনে? এটা একটা মারাত্মক ভুল, এই দুঃসাহস দেখানোটাই ভুল। কেন বলতেছি ভাই কথাটা, আমি খুব সংক্ষেপে বলে দিই। যদি এই সিস্টেমে আসতো, যারা অপরাধ করছে জেনারেলি তাদের বিচার হচ্ছে, বিচার হোক, এই এত বড় কাম না করতো, তাহলে দেশটাই ভবিষ্যতে শান্তি আসতো। ধরে আওয়ামী লীগ নির্বাচন করতো, যাদের বিচার হইতো তারা মেনে নিত যে হ্যাঁ তো অপরাধ করছে, বিচার হয়েছে, সাজা হয়েছে, ঠিকই আছে, তাহলে দেশটার মধ্যে একটা শান্তি আসতো। কিন্তু এই 6 কোটি লোক আজ হোক আর 10 বছর পরে হোক আর 15 বছর পরে হোক, যখন বাঁধ ভাগা জোয়ারের মতো এদেশের ক্ষমতায় আসবে, তখন আবারও এই মেসাকার পড়তে পড়বো আমরা। এখন তো 1 বছর ধরে মেসাকার চলতেছে। ওই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলতেছি যে এই দুঃসাহস দেখানোটা ওদের একটা ভুল ডিসিশন এবং জাতির জন্য এটা অনেক ক্ষতিকর। এই জন্য বলতেছি, তারা আসলেই আমার কি, না আসলেই আমার কি। আমি কথা বলতেছি, আমরা তো নিজে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করতেছি, আওয়ামী লীগে যোগ দিতে পারতাম, এমপি মন্ত্রী হইতে পারতাম, তো আমি সেই ক্যাপাসিটি, ক্ষমতা, ওরা যা চায় তার দেওয়ারও ক্ষমতা ছিল আমার, বিএনপি করতে পারতাম। আমাদের তো একটা দর্শন আছে, আওয়ামী লীগকে আমরা সমর্থন করিনি কখনোই, বিএনপি করবো না কখনো, এখনো করি না। আর জামাতের কথা তো বাদ দেন, আমরা নিজের রাজনীতি করি। এই জন্য আমাদের বলতে হয়, দেশটাকে নিয়ে ভাগতে হয়। আপনারা তো আবারও সেই 25 কোণের রাজনীতির দিকেই গেলেন। যেটা সত্য কথা, জাতি বলতে আমি আবার এখন ধরেন আপনি তো বিচার নাও চাইতে পারেন, পুরা জাতি বলছি না, এই জন্য বলছি যে যারা বিচার চায় বিগত সরকারের, শেখ হাসিনা সরকারের, সেই তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, হলো না। কেন হলো না আমি বলে দিই, শুনেন। এই তাজুল সাহেব
যুদ্ধ অপরাধীদের বিচারের সময় জি গোলাম আজম সহ সকল যুদ্ধ অপরাধীদের পক্ষে ওই ট্রাইব্যুনালে উনি লড়াই করেছেন জি এবং সমস্ত বিশ্বব্যাপী জানে উনি হলেন জামায়াতের একজন লোক, জামায়াতের জানে, নেতা, জামায়াতের জানে, উকিল, জানে, জামায়াতের জন্য উনি শহীদ হইতে প্রস্তুত গোলাম আজমদের আচ্ছা, সবাইকে আচ্ছা। বাঁচানোর জন্য। ঠিক আছে, এটা এটা হুম। ঠিক আছে, ওনার ওখানে রাইট আছে। হুম। উনি জামাত করে, জামায়াতের লোক, উনি আইনজীবী, ওখানে ওনার দলের নেতার পক্ষে উনি লড়াই করেছেন। অবশ্যই জানাবো, তাহলে হ্যাঁ। আচ্ছা শোনেন, তাহলে তার তো গায়ে গন্ধ, উনি জামাত, তাহলে সেই একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এটা সেইখানে একজন জামায়াতের লোককে মুখ্য দায়িত্বে আপনি যখন দিলেন, এখন তো সবকিছু সেই তো মুখপাত্র হিসেবে ডেলিভারি দিতেছে। কেন সবাই বলছে জামাতে কি বলে, এটা আমি ব্রেনে আসছে কখন জানেন? উনি যখন ব্রিফ করে তখন আমার অফিসে দেখি ওই কিছু লোকজন যারা থাকে কয়, জামাতি হে কি কয়, জামাতের হে কি কয়, মানে অনেকে মনে করে যে এটা জামায়াতের ব্রিফিং নাকি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিং। তাহলে বিচারটাকে এই ট্রাইব্যুনালটা কিন্তু শেষ করে দিচ্ছে। জি। বিচার করবেন কি আপনি? আর ওর কথা বলবোই কি, আর জামাতের কথা কি বলবো? ওর কোনো জ্ঞান বুদ্ধি আছে? জামাতের লোক, সে তাকে প্রধান দায়িত্ব দিয়ে দিছে ট্রাইব্যুনালে, ও ট্রাইব্যুনালই দেন। আপনারা এখন যা দিবেন, এখন সবাই বলবে, আন্তর্জাতিক ভাবে বলবে। আমরা, আমাদের কাছে এখনই আসতেছে যে সূরা মজলিসের বৈঠকে কি কি সিদ্ধান্ত হইতে পারে। রগ কাটার সিদ্ধান্ত আসবে কি হলো না, এটা হতে পারে না। রগ কাটার সিদ্ধান্তটা তো আর ওপেনে নাই না। তো এখানে যাই হোক, এটা মগবাজার থেকে সবাই মনে করবে যে ওখান থেকে আসতেছে আর এখানে রায় হইতেছে। তাই তাজুলকে ওই গণ্ডির বাইরে না নিয়ে আসেই ভালো। যে তাজুল সাহেব যেটা বলছে যে অনেক কিছু ঘটবে, কিন্তু আসল ঘটনা হলো অনেক কিছু ঘটবে। কি ঘটবে? জামায়াতের সিস্টেমটা হলো আবার অন্যরকম। 1 ঘন্টা পরে কি ঘটবে এটা তাজুল সাহেব জানে না। ওনাকে যতটুকু বলা হয়েছে যে সপ্তাহখানেকের মধ্যে কিন্তু অনেক কিছু হবে, হাইকমান্ড থেকে তাকে এটুকু দেওয়া হয়েছে, সে ওইটুকু ডেলিভারি দিছে। বেচারাই ব্যাখ্যা করে নাই, কিন্তু যায় নাই, ব্যাখ্যা করে নাই, কিন্তু দেশবাসী মনে করছে অনেক কিছু হবে। মানে এখন এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। তাজুল সাহেব বলার পরে দেশে বড় কিছু ঘটনা ঘটে যাচ্ছে, চট্টগ্রামে অগ্নিকাণ্ড, মিরপুরে অগ্নিকাণ্ড। প্রিয় দর্শক, আমি আরেকটি কথা বলে নিই, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি কমরেড এম এস হামাদ, আপনারা জানেন। আমাদের কমরেড লাল সালাম এবি আপনাকে লাল সালাম দিয়েছেন। আমরা দর্শকদের একটু কমেন্টস নিয়ে নিই। শহীদুল ইসলাম, হাই বন্ধুরা, জি ভালো আছেন আপনি? আর দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন, যে বয়সের যারাই দেখছেন, যেভাবেই দেখছেন, মোবাইলে অথবা কম্পিউটারে অথবা টেলিভিশন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশে বিদেশে যারাই আছেন, আজকের বিষয়টি খুবই চমকপ্রদ। আমাদের তাজুল ইসলাম সাহেব বলেছেন দেশে 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে। এখন কি সেটি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমি শেখ হাসিনার লোক, তিনি বলছেন এটা কি শুধু ভবিষ্যৎবাণী না ভেতরের খবর? শাহজালাল বিমানবন্দর আগুনে পুড়ে ছাই, তাজুল ইসলাম কি আগেই জানতেন? এই যে জাতি জানতে চাই, এটা তাজুল ইসলাম বলেছেন। এখন বলা হচ্ছে বিমানবন্দর নাকি অন্য কোনো দেশকে দিয়ে দেওয়ার একটা পায়তারা চলছে, এবং এই অগ্নিকাণ্ডের মাধ্যমে পুরো কার্গো ডিপো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে আমরা নাকি ব্যর্থ, আমাদের দেশ ব্যর্থ, বিমান পরিচালনা করতে পারে না, বা কার্গো পরিচালনা করতে পারে না, ডিপো পরিচালনা করতে পারে না। এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতি দেশের হয়েছে, এবং ফায়ার সার্ভিস গিয়েছে, কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদেরকে ভিতরে ঢুকতে পারমিশনের জন্য বলেছে যে পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। এগুলো হচ্ছে, এবং সেখানে নাকি যে জরুরি অগ্নি নির্বাপনের জন্য যে পানি, সেই পানির পাইপে পানি নেই, নানান অব্যবস্থাপনা ছিল। আমরা এগুলো প্রত্যক্ষদর্শী যারা, তাদের কথা মতো শুনতে পাচ্ছি। জি, আপনি একটু ব্যাখ্যা করবেন এই বিষয়টা। তাহলে আমি যেখান থেকে একটু অসম্পূর্ণ আছে তো ওইটুকু বলে নি। আন্তর্জাতিক আদালতে কালার বিএনপি বা কালার জামাত এরকম কোন লোককে না দিয়া ওখানে নিরপেক্ষ লোক দেওয়া উচিত ছিল। ওই সাবজেক্ট ওখানে শেষ। আচ্ছা, এবার আসেন। এই যে আগুনের বিষয়টা বললেন, এখন তাজুল সাহেব জানে কিনা বিষয়টা জানি না, কিন্তু এমন ভাবে মিলছে, যেমন আমি যদি নাও বলি, দেখেন কমেন্ট চলে আসছে। এখন যেখানে বসতেছি বলতেছে যে তাজুল বলল
যে এক সপ্তাহে অনেক কিছু ঘটবো, আর তারপরে আগুন লাগা শুরু হলো। মিরপুরে আগুন লেগে মরছে 20 জন, আহত হয়েছে অনেক, আচ্ছা আহত হয়েছে অনেক। অনেকে শত শত আহত, মেসাকার হয়ে গেছে। তারপরে চলে গেল চট্টগ্রাম, আগুন লাগলো। তারপরে এসে এয়ারপোর্ট মেসাকার হয়ে গেল। এখন সবাই বলা বলি করতেছে যে তাজুল সাহেব সবই জানে, এবং উনি এটাই ইঙ্গিত করছিল। আরো কি দেশবাসী এখন কিন্তু আতঙ্কেও আছে যে আরো কি না জানি হয়। বিষয়টা কাকতালীয় ভাবেই হোক আর যেমনি হোক, উনি ঠিক যে টাইম দিছিল এই টাইমের ভিতরে তো সব মেশাকার হয়ে যেতেছে। এই কারণে এই কমেন্ট গুলো আসতেছে, এই কমেন্ট গুলো আসতেছে। হ্যাঁ বলুন। কিন্তু আমি এখানে একটু অ্যাড করি, আমি পড়েছি ওনার বক্তব্যটা পড়েছি, উনি সেখানে ব্যাখ্যা করেননি যে কি ঘটবে, যে কারণে দেশবাসী সন্দেহ করছে তাজুল সাহেব এটাই মিন করছে। জি বলেন। পুরা দেশবাসী এটা বলতেছে, কিন্তু আমার মতামত হলো যে উনি জানতেন কি না, এইদিকে ইঙ্গিত করছেন কিনা আমি জানি না। কারণ এই আগুনটা তো লাগাইছে হলো ডক্টর ইউনূস, আগুনটা লাগাইছে ডক্টর ইউনূস। উনি এয়ারপোর্টটা, বিমানবন্দরটা আমেরিকান হাতে লিজ দিবে, মানে আগুন লাগাইছে হলো উনি। চট্টগ্রামে আগুন লাগাইছে। তারপরে চট্টগ্রাম বন্দর, আমরা যে বামপন্থীরা ওনারে কতভাবে বুঝাইতেছি এবং লং মার্চ করছি, কিন্তু উনি বলতেছে যে না, বন্দর আমার দিতেই হবে। বন্দর উনি দিবেই, এখনো উনি দিচ্ছে, আচ্ছা ওনার দিতেই হবে, উনি ক্ষমতা। তবে একটা কথা, এই যে আগুনগুলা লাগছে বা লাগাইতেছে, আমি তো ডাইরেক্টলি বললাম যে ডক্টর ইউনূস সাহেব লাগাইছে কেন আগুন, ইয়েতে দেওয়ার জন্য, এটা বিদেশিকে দিয়ে দেওয়ার জন্য আগুন লাগাইছে। এবং একটা কথা বলি আপনাকে, নোবেল তো যে সে লোকে পায় না রে লাইলা, ও লাইলা, নোবেল বাংলাদেশে তো একজন পাইলো, পাকিস্তান ভারত এরকমই মনে হয় এক দুজনই পাইছে। তাহলে উনি তো খুব একটা ছোট মাপের লোক না, সহজ লোক না যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়া উনি চলে যাইব। এত সহজ না বিষয়টা। এই যে মেসাকার তো কেবল নমুনা, 54 বছরে এয়ারপোর্টে আগুন লাগছে, বা 54 বছরে কোন ধরনের আগুনে এটা ক্ষতি হয়েছে, এরকম ক্ষতি হয়েছে। বিলিয়ন বিলিয়ন বিলিয়নের হিসাব আসছে, আজকে দেখলাম বিলিয়ন, মিলিয়ন না, বিলিয়নের হিসাব আসছে, মেসাকার হয়ে যেতেছে। এসব মেসাকারের পিছনে অনেক হাত আছে। এখন কি আপনি যদি গেবেন না একটু সামনে বাড়ি ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে, আমি একটু এখানে আগুন একটু শেষ করি। আগুন, আপনি ওই যে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যগুলো শুনেছেন? আমি শুনেছেন কিনা জানি না, কিন্তু আমি শুনেছি, দেশের অনেকেই শুনেছে, এবং তারা বলছে যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে চাচ্ছে, গেট থেকে বলা হচ্ছে পারমিশন লাগবে। একটা জরুরি গুরুত্বপূর্ণ কেপিআই এলাকায় অগ্নি লেগেছে, আগুন লেগেছে, সমস্ত কিছু পুরো ছাই হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের ব্যর্থতা অনেকে দেখছে যে কেন তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিল না, এবং এয়ারপোর্টের যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেগুলো নাকি তড়িৎ গতিতে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এবং ধীরে ধীরে ছোট অবস্থায় আগুন ছিল, সেটা বাড়তে 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 পুরো ডিপো পুড়ে ছারখার হয়ে গেছে। সেই জন্য জনগণের মনে এত সন্দেহ, এত কিছু। দুলাল মিয়া বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্বাচন কমিশন জ্বালিয়ে দেবে ইউনূস। আচ্ছা, এই যে এক একজন এক কথা বলছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, চঞ্চল চক্রবর্তী। জাকির বলছে যে নেক্সট কিসে আগুন লাগবে বা কি ধরনের বড় ঘটনা ঘটবে। আচ্ছা, বাংলাদেশের পাসপোর্টের মান এখন সর্বনিম্ন। জি, রৌশন আহমেদ বলেছেন। আসসালামু আলাইকুম বলেছেন আসমা বেগম। জি, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা যেতে থাকি, দর্শক মন্ডলী প্রশ্ন করতে থাকেন। কেউ বলছেন আবার তাজুল সাহেবকে রিমান্ডে নিলে আর কোথায় কোথায় কি ধরনের অপকর্ম অঘটন ঘটবে সেটি হয়তো জানা যাবে। সো আমরা রিমান্ডের কথা বলছি না। কেউ বলছেন আবার বিলকিস বেগম তাজুল সাহেবকে জ্যোতিষী হিসেবে উপাধি দেওয়া হোক, বা ঠিক আছে। তো এগুলো বলে জনমনে কিন্তু আতঙ্ক চলছে। বাংলাদেশের সাধারণ জনগণ এখন আতঙ্কে আছে। জি, শিবলু তিনি বলছেন। আচ্ছা, আপনি ইউনূস সাহেব সম্পর্কে এখন কি বলতে চান? এই যে আরেকজনের কথা আমি একটু বলি, রফিক ওসমান রফিক, তিনি বলছেন তাজুল ইসলামকে রিমান্ডে নিলে সবকিছু বের হয়ে আসবে। জি, আপনি প্লিজ। আচ্ছা শুনেন, আমি তাহলে বলি একটু ঘটনাটা হলো কি, শেখ হাসিনা
আচ্ছা, প্রথমে এটা থেকে আসি, ইউনূস সাহেবের কাছে আসতেছি, আমি একটু বলে নিই, কথাটা মনে পড়ছে। জি 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 যে প্লিজ। এই যে জুলাই যোদ্ধা, জুলাইয়ে কোনো যুদ্ধ এদেশে হয় নাই। যুদ্ধের একটা হ্যাঁ। আন্তর্জাতিক সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা হলো, আপনার কাছে যদি ট্যাঙ্ক থাকে, মোটর থাকে, AK-47 থাকে, বিমান থাকে, অস্ত্র থাকে, বোমা থাকে, তাহলে আপনার সাথে যখন আমি যুদ্ধ করতে যাব, আমার কাছেও অস্ত্র থাকতে হবে। হয়তো সবগুলো নাই, আপনার কাছে বেশি আছে, আমার কাছে কম আছে। এখন এরা যদি জুলাই যোদ্ধা দাবি করে, তাহলে 1971 সালে মুক্তিযোদ্ধারা এসে কিন্তু সব অস্ত্র জমা দিচ্ছিল, তাইলে কিন্তু এরা বিপদে পড়ে যাবে। এই জুলাই যোদ্ধারা, এদের অস্ত্র সংকট করতে হবে, অস্ত্র অস্ত্র জমা দিতে হবে। জমা দিতে হবে। তো কি নিয়ে যুদ্ধ করছো তুমি? এটা ইন্টারন্যাশনাল ল, যুদ্ধের সংজ্ঞা এটা, আপনি গুগলে ঢুকে দেখেন। বাংলাদেশের যুদ্ধ হয়েছে কোথায়? ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, সেইটা যুদ্ধ। তাহলে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো, আমরা এরশাদের সময়ও গণঅভ্যুত্থান করছি সরকারের বিরুদ্ধে, আমরা অসন্তুষ্ট ছিলাম আমাদের দেশের, নিজ দেশের সরকারের বিরুদ্ধে। এটা একটা গণঅভ্যুত্থান হয়েছে। কারা করেছে? আমরা নিরহ জনগণ, রাজনৈতিক কর্মী যারা ছিলাম, নিরস্ত্র, খালি হাতে আমরা। তাহলে এখানে আপনি যুদ্ধ হবে কিভাবে? আপনি এখানে জুলাই যোদ্ধা হিসেবে আপনি স্বীকৃতি নেবেন কিভাবে? নিলে তো ভবিষ্যতে আপনি অটোমেটিকলি ফেঁসে যাবেন। যে তাহলে যারা নিহত হয়েছে, তাহলে তো উভয় পক্ষের অস্ত্রে মারা গেছে। হ্যাঁ, গণঅভ্যুত্থানের rules তো না। ব্যাপারটা আপনি বুঝতেছেন না? জুলাই যোদ্ধা স্বীকৃতি, জুলাই যোদ্ধা স্বীকৃতি নিলে আপনাদের অস্ত্র জমা দিতে হবে, যে কোন কোন অস্ত্র নিয়ে আপনারা যুদ্ধ করছেন। তাইলে এখন যেগুলো মারা গেছে, এখন কি এই বাহিনীর হাতে মারা গেছে না আমাগো হাতে মারা গেছে, এটা নিয়ে আরেকটা কেচাল লাগবে। কিন্তু তাদের কাছে অস্ত্র আছে। জি জি প্লিজ, এটা বলা যাবে না।